এটা কমাই দেন, আওয়াজটা যায় এখানে অনেক। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা এসিসিবি কেমিস্ট্রি সেকেন্ড পেপারে যে তড়িৎ রসায়ন, এই তড়িৎ রসায়নের যে চ্যাপ্টারটা আমরা হচ্ছে তুল্য সংখ্যা এবং ফ্যারাডের সূত্রের মাধ্যমে আজকে আমরা শুরু করবো, ঠিক আছে? তো আজকের পর থেকে হচ্ছে আমরা এই যে তড়িৎ রসায়নের চ্যাপ্টারের ভিডিওতে শুরু করতেছি আমরা। তো ক্রমাগত এই ভিডিওগুলা ডেইলি আপলোড হতে থাকবে, ঠিক আছে? তো তোমরা এখান থেকে আশা করি উপকৃত হবে। ওকে, এখন আমরা তুল্য সংখ্যা থেকে শুরু করি। দেখো তুল্য সংখ্যা জিনিসটা কি বলতো? তুল্য সংখ্যার কথা যদি আমরা বলি, তুল্য সংখ্যা, আচ্ছা, তুল্য সংখ্যা মানে হচ্ছে, মাথায় রাখবা, তুল্য সংখ্যা মানে হচ্ছে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। কি বললাম বলো তো ভাইয়া? তুল্য সংখ্যা মানে হচ্ছে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা, সেটাকে বলা হয় তুল্য সংখ্যা, ঠিক আছে? কিরকম কথাটা হচ্ছে এরকম যে, মনে করো আমি এখান থেকে সোডিয়াম ক্লোরাইড লিখলাম। কি লিখলাম? সোডিয়াম ক্লোরাইড। তোমরা এই সোডিয়াম ক্লোরাইড যৌগটা কিভাবে গঠিত হয়েছে 9-10 তোমরা এগুলো শিখছো, তাই না? তো তোমাদের মনে আছে কিনা সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম কিন্তু একটা ইলেকট্রন দিয়ে দিত, তাই না? সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে সোডিয়াম কি হয়ে যেত বলতো? সোডিয়াম প্লাস হয়ে যেত, তাই না? তারপর ক্লোরিনে কি করতো? ক্লোরিন আবার একটা ইলেকট্রন গ্রহণ করতো, গ্রহণ করে সেটা কি হইতো বলতো? ক্লোরিন মারা যেত। তাহলে সোডিয়াম নিচে পড়া ইলেকট্রন একটি ইলেকট্রন, তাই না? একটি ইলেকট্রন দিচ্ছে। ক্লোরিন কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? একটা ইলেকট্রন গ্রহণ করছে। তার মানে এই যে যৌগটা যে গঠিত হয়েছিল, এই যৌগটা যে গঠিত হয়েছে কয়টা ইলেকট্রনের মাধ্যমে গঠিত হয়েছে? একটা ইলেকট্রনের মাধ্যমে গঠিত হয়েছে। অর্থাৎ একটা ইলেকট্রনের আদান এবং প্রদান হচ্ছে, তাই না? তাহলে এই যে একটা ইলেকট্রন, এই সংখ্যাটাকে বলা হয় তুল্য সংখ্যা। বুঝতে পারছো? অর্থাৎ আমরা যদি অন্যভাবে বলি, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের জন্য বলতো ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগটা কিভাবে গঠিত ছিল? ম্যাগনেসিয়াম দুইটা ত্যাগ করতো, দুইটা ক্লোরিনের দুইটা ইলেকট্রন গ্রহণ করতো, তাই না? তার মানে ইলেকট্রন আদান প্রদান হচ্ছে কয়টা? দুইটা। তার মানে এই যৌগের তুল্য সংখ্যা কত হবে? 2। এই যৌগের তুল্য সংখ্যা কত হবে বলতো? এই যৌগের তুল্য সংখ্যা হবে 2। আশা করি তোমরা যে তুল্য সংখ্যার যে বেসিক কনসেপ্ট এটা বুঝতে পারছো, ঠিক আছে? এখন হচ্ছে আমরা বিভিন্ন যৌগের তুল্য সংখ্যা কিভাবে বের করতে হয়, আমরা এই জিনিসটা এখন দেখবো। হ্যাঁ, বিভিন্ন যৌগের তুল্য সংখ্যা কিভাবে বের করতে হয় আমরা এই টপিকগুলো এখন দেখবো। কিভাবে দেখো তো? যে এক নম্বর হচ্ছে অ্যাসিড। অ্যাসিডের আমরা তুল্য সংখ্যা কিভাবে বের করবো? তো মাথায় রাখবা, অ্যাসিডের জন্য হচ্ছে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সংখ্যা। অ্যাসিডের জন্য কি? প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সংখ্যা। প্রতিস্থাপনীয় এই সংখ্যা H+ এর সংখ্যা। ওকে, অ্যাসিডের জন্য হচ্ছে প্রতিস্থাপনীয় H+ এর সংখ্যা। এটা হচ্ছে অ্যাসিডের জন্য তুল্য সংখ্যা বের করতে হবে। যেমন আমি যদি বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড, আচ্ছা বলো তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডে কয়টা H+ আয়ন দেয়? কয়টা H+ আয়ন দেয়? একটা H+ আয়ন দেয়, তাই না? তার মানে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য আমাদের তুল্য সংখ্যা হবে 1। ওকে, আর যদি সালফিউরিক অ্যাসিডের কথা চিন্তা করি H2S2 4, এখন বলতো এই জায়গায় আমাদের কয়টা হাইড্রোজেন প্লাস আয়ন দেবে? কয়টা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সংখ্যা আছে এখানে? 2টা, তাই না? তাহলে এখন হবে তুল্য সংখ্যা হবে 2। এখানে তুল্য সংখ্যা কত বলতো? 2 হবে। আচ্ছা, এখন যদি আমরা নাইট্রিক অ্যাসিডের কথা চিন্তা করি HNO3, এখন বলতো এই জায়গায় আমাদের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সংখ্যা কত? প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সংখ্যা হচ্ছে একটা। দেখতে পাচ্ছ এখানে আছে কয়টা? একটা। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিস্থাপনীয় হাইড্রোজেনের সংখ্যা। এগুলোই হচ্ছে আমাদের অ্যাসিডের জন্য তুল্য সংখ্যা। বুঝতে পারছো? যতগুলো যেমন আরেকটা ছিল এখানে CH3COOH, তাই না? এখন দেখতে পাচ্ছি এই যে হাইড্রোজেন সংখ্যাটা কত? 3টা। তার মানে এখানে তুল্য সংখ্যা কত? 3। না না, এখানে 3টা আছে, এখানে একটা আছে, মোট 4টা। তাহলে এখানে হাইড্রোজেন সংখ্যা, প্রতিটা হাইড্রোজেন সংখ্যা কত? 4। অর্থাৎ এখানে এর মান কত বলো? তুল্য সংখ্যা কত? 4, তাই না? আসলে যেটা হবে না, কেন বলতো? তো তোমরা জানো এখানে হচ্ছে এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনকে শুধুমাত্র পরিস্থাপন করতে পারে এই যে CH3, এই তিনটা যে H, এই তিনটা H কে আসলে কোনো প্রতিস্থাপন করতে পারে? তিনটা হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে? তিনটা হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে না, শুধুমাত্র একটা হাইড্রোজেন কি করতে পারলে প্রতিস্থাপন করতে পারে। কি হবে? ওই যে তোমরা বলছিলা CH3COO+,
সরি মাইনাস, আর এটা কি এইচ প্লাস, এই এইচটা প্লাস হচ্ছে ব্র্যাকেটের মানে হবে, তার মানে এই যে এটা প্রতিস্থাপন হতে পারবে, আর এই যে এইচ3 এটা কি প্রতিস্থাপন হতে পারে? পারে না, তাহলে একটা মাত্র হাইড্রোজেন প্রতিস্থাপন হতে পারে। তাহলে এই কারণে CH2COOH এর জন্য প্রতিস্থাপনের হাইড্রোজেন সংখ্যা কত বলতো? 1। তাহলে এটা হচ্ছে তার কি তুল্য সংখ্যা, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তো আমরা এসিডের প্রতিস্থাপনের হাইড্রোজেন সংখ্যা এই আমরা বের করবো। এখন যদি আমরা বের করতে চাই, আমরা কার প্রতিস্থাপনের হাইড্রোজেন সংখ্যা বের করবো বলতো? আমরা হচ্ছে এখন আমরা হচ্ছে বেগের প্রতিস্থাপনীয় বেগ মানে কি বলতো? ক্ষার, তাই না? আমরা এখন ক্ষারটা বের করবো, বেগ। তাহলে বেগের জন্য কি হবে? বেগের জন্য কি হবে? বেগের ক্ষার, ক্ষারের জন্য কি H প্লাস সংখ্যা নাকি OH? তাহলে OH বিশাল সংখ্যা, ঠিক আছে? ক্ষারের জন্য হবে OH এর সংখ্যা। তো ক্ষারের জন্য আমরা যদি চিন্তা করি কি কি ক্ষার আছে, এটা দেখো। তো ক্ষারগুলো কি বলতো? দেখো ক্ষারের জন্য কি ছিল? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি দেখতে পাচ্ছ এখানে OH একটা আছে, তাই না? তাহলে প্রতিস্থাপন করে একটা, তার মানে এখানে তুল্য সংখ্যা কত বলতো? 1। এখন যদি আমরা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এখানে প্রতিস্থাপনের হাইড্রোজেন সংখ্যা কত বলতো? 2, তাই না? হাইড্রোক্সাইড আয়ন কটা আছে? 2টা, তার মানে এখানে কি হবে বলতো? আমাদের তুল্য সংখ্যা হবে 2। ওকে, এখন যদি এরকম হতো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের প্রতিস্থাপনের হাইড্রোজেন আয়ন কটা? 3টা, তাই না? তাহলে এখানে তুল্য সংখ্যা কত হবে? 3 হবে। ওকে, এখন যদি বলি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NaOH NH4OH, এটার জন্য তুল্য সংখ্যা কত? দেখতে পাচ্ছ কারণ একটা, তাহলে তুল্য সংখ্যা কত হবে বলতো? 1। বুঝতে পারছো তোমরা এটাকে? যেখান থেকে বেগের প্রতিস্থাপনের OH সংখ্যা হচ্ছে কি বলতো? বেগের তুল্য সংখ্যা, ঠিক আছে? আমরা বেগের প্রতিস্থাপনের OH এর সংখ্যা তুল্য সংখ্যা কিভাবে বের করতে হয় আমরা বুঝতে পারলাম। আমি যদি বলে সোডিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা কত? 1, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা কত? 2, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা কত? 3, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা কত হবে? একটা হাইড্রোক্সাইড তাহলে একটা হবে, তাই না? 1 হবে। আচ্ছা, এখন এসিড গেল বেগ গেল। এখন হচ্ছে আমরা কি বের করবো বলতো? ক্যালকুলেশনে বের করা যায়। এখন আমরা বের করবো হচ্ছে ধাতু। কার বের করবো বলতো? ধাতুর জন্য আমরা বের করবো। তো ধাতুর তুল্য সংখ্যা কি হয়? ধাতুর তুল্য সংখ্যা হবে, ধাতুর জন্য তুল্য সংখ্যা হবে হচ্ছে আমাদের সক্রিয় বিযোজনী। কি হবে? ধাতুর জন্য তুল্য সংখ্যা হবে সক্রিয় বিযোজনী। ওকে, ধাতুর তুল্য সংখ্যা কি বের করে? সক্রিয় বিযোজনী হচ্ছে ধাতুর তুল্য সংখ্যা। ওকে, এখন দেখো এটা যদি হয়, আমরা যদি মনে করি আমরা লিখলাম হচ্ছে সোডিয়াম, এখন বলতো সোডিয়াম তো ধাতু, তাহলে ধাতুর জন্য তুল্য সংখ্যা কত? আমি বলছি সক্রিয় বিযোজনী কত? সোডিয়ামের বিযোজনী কত জানো তোমরা? 1, তাহলে এটা হচ্ছে সোডিয়ামের তুল্য সংখ্যা কত? 1। এখন যদি বলি ম্যাগনেসিয়ামের তুল্য সংখ্যা কত? সক্রিয় বিযোজনী, তাই না? তাহলে ম্যাগনেসিয়ামের তুল্য সংখ্যা কত হবে? সক্রিয় বিযোজনী হচ্ছে 2। অ্যালুমিনিয়ামের জন্য কত হবে বলতো? অ্যালুমিনিয়ামের জন্য কত হবে? 3, কারণ হচ্ছে অ্যালুমিনিয়াম বিযোজনী 3, তাই না? এখন যদি ফ্লুরিনের কথা বলি, ফ্লুরিনের জন্য কত হবে? ফ্লুরিনের জন্য কত হবে বলতো? ফ্লুরিনের জন্য হবে হচ্ছে আমাদের আলটিমেটলি 1। যদি এখন আমরা এখানে 2 দিতাম তাহলে এটার সাথে 2 গুণ হিসেবে কত হতে বলতো? 2 হইতো। বুঝতে পারছো? তো আমরা এইভাবে হচ্ছে আমরা ধাতুর জন্য সক্রিয় বের করতে পারবো। ওকে, হ্যাঁ বলা যাবে ফ্লুরিন তো আসলে ধাতু না, ফ্লুরিন অধাতু। হ্যাঁ, ফ্লুরিন অধাতু, তবে আমরা এইভাবে বের করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা অন্যটা দিকে যাচ্ছি। সক্রিয় বিযোজনী গেল, এখন কি বের করা যাবে বলতো? এখন হচ্ছে আমরা বিভিন্ন লবণ অক্সাইড এবং যে ক্ষারীয় যে যৌগ, ক্ষারীয় যৌগের জন্য আমরা তুল্য সংখ্যা বের করবো। ওকে, কারণ ক্ষারীয় যৌগের তুল্য সংখ্যা বের করা কি বের করবা? আমরা বের করবো হচ্ছে ক্যাটায়নের চার্জ। ক্যাটায়নের চার্জ ইনটু কিসের সংখ্যা বলতো? ধাতুর সংখ্যা। ওকে,
তাহলে এটার মাধ্যমে আমরা কি নির্ণয় করতে পারবো, এই যে লবণ, অক্সাইড এবং ক্ষারীয় যৌগের তুল্য সংখ্যা বের করতে পারবো। ঠিক আছে, তো তুল্য সংখ্যা প্রকাশ করা হয় ই দিয়ে। কি দিয়ে প্রকাশ হয় বলতো? এই তুল্য সংখ্যাকে প্রকাশ করা হবে ই দিয়ে। তুল্য সংখ্যা কি দিয়ে প্রকাশ করা হয়? ই দিয়ে প্রকাশ করা হয়। ই মানে হচ্ছে তুল্য সংখ্যা। এখন দেখো আমরা কি বের করতে পারি, যেমন সোডিয়াম ক্লোরাইড নাও, এই সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম যখন ক্লোরাইড তুমি নিলা, সোডিয়াম ক্লোরাইড নিলে কি হবে, সোডিয়াম ক্লোরাইড যখন নিলা, এই দেখো সোডিয়াম ক্লোরাইড তুমি নিচ্ছ, এখন এই সোডিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যা তুমি কিভাবে বের করবা? তুমি জানো, আমি বলছি এটা একটা লবণ, লবণের তুল্য সংখ্যা বের করতে হয় ক্যাটায়নের চার্জ দেখে। তুমি জানো সোডিয়ামের ক্যাটায়নের চার্জ কত? +1, এর সাথে ধাতুর সঙ্গে গুণ করো, ধাতু কয়টা? সোডিয়াম একটাই আছে, তাহলে 1 এর সাথে তুমি কি গুণ করতে হবে? 1। তাহলে আলটিমেটলি লবণের চার্জ কত হলো? লবণের তুল্য সংখ্যা হলো 1। এই 1 আছে কি বলতো? তুল্য সংখ্যা, এটা হচ্ছে ই, তাই না? আচ্ছা, এখন তুমি যদি এটা বলি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কথা বলি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাহলে কি হবে? ম্যাগনেসিয়ামের চার্জ কত? উপরে +2, তাহলে এই +2 ইনটু কত বলতো? ম্যাগনেসিয়াম কত আছে? একটা, তাহলে আলটিমেটলি কত হবে? 2, তাহলে 2 হবে তুল্য সংখ্যা। এখন বলা যাবে উপরে যে আমি +2 লিখলেন, এটা 2 লিখলেন, তাই না? এটা তোমার 9 10 এ পড়ে আসছে। হ্যাঁ, এই জিনিসগুলো তোমার 9 10 এ পড়ার কথা। তবু আমি আবার বলে দিচ্ছি কি যে হয় বলতো, যে এই জায়গায় আমি এখানে লিখছি যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড লিখলাম। তাহলে এই জায়গা থেকে তোমরা জানো এই যৌগের যে আদান থাকে হচ্ছে পরবর্তী, এই যে যৌগটার মধ্যে প্রথম মৌলের আদান থাকে পরবর্তী মৌলের নিচে, তাহলে পরবর্তী মৌল কোনটা আছে? 2, তাহলে 2 উপরে চলে যাবে। ঠিক আছে, এখন ম্যাগনেসিয়াম তো ধাতু কি হয়? পজিটিভ হয়, এই কারণে পজিটিভ। ওকে, তাহলে +2। এখন দ্বিতীয় যৌগের আধান থাকবে কার কাছে? প্রথম যৌগের কাছে। তাহলে প্রথম যৌগের নিচে কি আছে? 1, তাহলে এটা হবে 1। এখন ক্লোরিন পদার্থ কি হয়? নেগেটিভ হয়, তাহলে 1 মাইনাস বা -1। বুঝতে পারছো? আমরা এইভাবে লিখছি এখান থেকে। ওকে, আচ্ছা, এখন আমি যদি এটা লিখি পানি H2O, এটার জন্য তুমি তুল্য সংখ্যা বের করো। এটার জন্য তুমি তুল্য সংখ্যা কি বের করো বলতো? আমরা জানি ক্যাটায়নের চার্জ, তাহলে ক্যাটায়ন কি? এখানে হাইড্রোজেনের ক্যাটায়নের চার্জ কত বলতো? তোমরা জানো ক্যাটায়নের চার্জ, এই যে হাইড্রোজেনের প্লাস, এই যে নিচে 1 আছে, তাই না? তাহলে এখানে 1 +1 এবং সংখ্যা কত আছে? 2, তাহলে ক্যাটায়নের চার্জ ইনটু ক্যাটায়নের সংখ্যা, তাহলে 1 × 2 1 কত? 2। ওকে, এটুকু তোমরা বোঝার কথা যে আমরা আসলে কিভাবে যে এই ইস্যুগুলো আমরা বের করি। ঠিক আছে, এই ইস্যুগুলো আমরা কিভাবে বের করি এটুকু তোমাদের জানার কথা। তো আমরা এখান থেকে আমরা আরো হচ্ছে ইস্যু বের করতে চাচ্ছি, সেটা হচ্ছে মনে করো ক্যালসিয়াম অক্সাইড। এখন ক্যালসিয়াম অক্সাইড যদি বের করে তাহলে কি হবে বলতো? ক্যালসিয়ামের চার্জ কত? +2, তাই না? ক্যালসিয়ামের চার্জ কত? +2। এখন +2 আর এখানে আছে কত বলতো? 1। কটা আছে? একটা আছে, তাহলে চার্জ হচ্ছে +2 লিখলাম না 2, আর এখানে ইসিএম আছে কটা বলতো? ক্যালসিয়াম আছে কটা? একটা, তাহলে আলটিমেটলি কত? 2। এখন অনেকেই বলবে যে ভাইয়া আপনি এটাকে বলেছিলেন যে এই প্রথম মৌলের চার্জ থেকে দ্বিতীয় মৌলের নিচে, তাহলে এখানে আপনি দ্বিতীয় মৌলের নিচে 2 নাই, তাহলে 2 থেকে আনলেন, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু তোমার 9 10 শিখে আসার কথা, তাই না? কিভাবে শিখে আসার কথা বলতো? ক্যালসিয়াম অক্সাইড ওর যোজনী হচ্ছে 2 দিয়ে কাটা দিয়ে আলটিমেটলি কি থাকে? শুধুমাত্র ক্যালসিয়াম অক্সাইড থাকে। ঠিক আছে, তো এইটাকে বোঝানো তোমাদের কথা, তোমরা যথেষ্ট বড় হয়েছ, 9 10 এগুলো পড়ার কথা। ঠিক আছে, তো দেখো আমরা এই লবণ, অক্সাইড বা ক্ষারীয় যৌগগুলোর কি বলে এটাকে আমরা ওই যে তুল্য সংখ্যা আমরা খুব সহজে এইভাবে আমরা বের করতে পারি। ঠিক আছে, এখন হচ্ছে আমরা কি করবো বলতো? এখন হচ্ছে আমরা জারক এবং যে বিজারক, এই জারক এবং বিজারকের হচ্ছে আমরা তুল্য সংখ্যা বের করবো। ওকে, জারক বিজারকের তুল্য সংখ্যা এখন হচ্ছে আমরা বের করার চেষ্টা করবো। ওকে, তো দেখো জারক বিজারক তুল্য সংখ্যা আমরা কিভাবে বের করি। ফার্স্ট নাম্বার জারক ও বিজারক। বিজারকের তুল্য সংখ্যা। তো দেখো জারক বিজারকের মধ্যে প্রথমে লিখলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট।
ওকে, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। ওকে, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট নেওয়ার পরে এই পটাশিয়াম পার ম্যাঙ্গানেটটা এটা Mn2+ আছে, Mn2+ হবে নাকি। ওকে, এখন আমি বললাম এই জায়গায় তুল্য সংখ্যা কত, এই জায়গায় তুল্য সংখ্যা কত, তুল্য সংখ্যা মানে কতটুকু ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, তাই না। এখন বলো তো এই জায়গায় ম্যাঙ্গানিজের চার্জ কত, এই জায়গায় ম্যাঙ্গানিজের চার্জ কত, তোমরা জানো ম্যাঙ্গানিজ চার্জ ব্যবহার করে এই জায়গায় তোমরা ছোটবেলায় শিখে আসতো না, তুল্য সংখ্যা আমরা কিভাবে বের করতে হয় বা হচ্ছে চার্জ কিভাবে আমরা বের করি। দেখো কিভাবে, এই জায়গায় হচ্ছে পটাশিয়ামের পজিটিভ 1, আর এই জায়গায় হচ্ছে আমরা ম্যাঙ্গানিজে যাই না, আমরা X ধরে নিলাম, আর এখান থেকে হচ্ছে অক্সিজেনের -2 আর আছে 4টা, আর পুরো জায়গায় এই সংখ্যা কত 0। তাহলে আলটিমেটলি কি হইলো বলতো, এদিকে হচ্ছে X, এদিকে 7 দুগুণে 14, তাই না, 7 দুগুণে কত বলতো 14, আর এদিকে কত বলতো, সরি 7 দুগুণে 14 হয়, এখানে 4 দুগুণে 8, এদিকে হচ্ছে কত বলতো 1। তাহলে আলটিমেটলি নেগেটিভ কত থাকবে বলতো, নেগেটিভ থাকবে হচ্ছে 7 ইকুয়াল 0। তাহলে x এর মান কত 7, তাহলে x এর মান 7 মানে কি, এই যে ম্যাঙ্গানিজের উপরে কি আছে পজিটিভ, ম্যাঙ্গানিজের উপরে কি আছে পজিটিভ 7 পরিমাণ চার্জ আছে, তাই না। তাহলে ম্যাঙ্গানিজের উপরে চার্জ আছে পজিটিভ 7, সে কিসে পরিণত হয়েছে বলতো Mn2+ এ পরিণত হয়েছে। তাহলে কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে বলতো, প্রথম 7টা ছিল এখন হচ্ছে 2টা, তার মানে 5টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, তাই না। তাহলে এই জায়গায় তুল্য সংখ্যা কত হবে বলতো, তুল্য সংখ্যা হবে 5। এই জায়গায় তুল্য সংখ্যা কত হবে, তুল্য সংখ্যা হবে 5, বুঝতে পারছো। এই জায়গায় কত কত তুল্য সংখ্যা, তাহলে তুল্য সংখ্যার মান কত, তুল্য সংখ্যার মান হচ্ছে ই হচ্ছে 5, বুঝতে পারছো না বলতো। এই জায়গায় তুল্য সংখ্যার মান কত হবে 5। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে আমরা আরেকটা দেখে নিই, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, এটা ক্রোমিয়াম 3+ এ রূপান্তরিত হতে চায় বা হইল। এখন বলতো এই জায়গায় ক্রোমিয়ামের চার্জ কত, আমাদের খুঁজে বের করতে হবে। এই জায়গায় পটাশিয়ামের জন্য পজিটিভ 2, পটাশিয়ামের দুজনে 1 এবং আছে হচ্ছে 2টা, তাহলে 1 × 2 মানে 2, আর এখান থেকে আমরা ক্রোমিয়ামের তো জানি না, তাহলে ক্রোমিয়াম আছে 2টা, তাহলে 2x, এই যে 2 আর ক্রোমিয়াম তো আমরা জানি না, আমরা 1 ধরে নিলাম। আর এখান থেকে অক্সিজেনের কত বলতো, অক্সিজেনের হচ্ছে 2 আছে 7টা, তাহলে পজিটিভ নেগেটিভ 2 × 7, কারণ অক্সিজেনের ইসে আমরা নেগেটিভ ধরতে হয়, তাই না। তাহলে এখান থেকে এইটুকুর মান কত বলতো 0, 99 করার পরে আসছে, আমি দেখাচ্ছি বেসিকটা একেবারে। তাহলে সেখান থেকে x এর মান যদি আমরা বের করো, 2x এর মান কত বলতো 7 × 14, এদিকে হচ্ছে 2, আলটিমেট হচ্ছে 12। তাহলে x এর মান কত, x এর মান 6, x এর মান কত 6। তো x তুমি কার ধরছিলা, ক্রোমিয়ামকে ধরছিলা, তাহলে ক্রোমিয়াম কোন অবস্থা আছে, ক্রোমিয়াম পজিটিভ 6 অবস্থা আছে, তাই না। তাহলে এই ক্রোমিয়াম, এই যে এখানে যে ক্রোমিয়াম কোন অবস্থা আছে পজিটিভ 6, সে গ্যাসের কোন অবস্থা বলতো ক্রোমিয়াম 3+। তাহলে বলতো এই ধরনের আদান প্রদান হচ্ছে কয়টা, এখান থেকে 3টা, এখানে 6 এখানে 3টা, কিন্তু ক্রোমিয়াম আসলে কয়টা, ক্রোমিয়াম আসলে কয়টা 2টা, তাই না। এখানে ক্রোমিয়াম কয়টা 2টা, তার মানে এই যৌগের তুল্য সংখ্যা, এই যৌগের ক্রোমিয়াম এই যৌগ থেকে যে ক্রোমিয়াম 3+ আছে, এই যৌগের তুল্য সংখ্যা কত, এই যৌগের তুল্য সংখ্যা হবে কত বলতো 6। তুমি 6 চলে বলতো, কারণ এই যে একটা ক্রোমিয়াম 6 থেকে ক্রোমিয়াম 3+ হতে ইলেকট্রন শেয়ার করতেছে বা আদান প্রদান করতেছে 3টা, তাই না, 3টা, কিন্তু এখানে ক্রোমিয়াম আছে কয়টা 2টা, তাহলে 3 × 2 মানে কত, 3 × 2 মানে হচ্ছে 6। আচ্ছা, এখন আমি তোমাকে বললাম যে শুধু ক্রোমিয়াম মানে আমি এই যে এটা থেকে দেখলে এটা তৈরি হয়েছে, এটা থেকে দেখলে এটা তৈরি হয়েছে, এটার তুল্য সংখ্যা কত। তাহলে দেখো এটা এই জায়গা থেকে এটা হচ্ছে, তাহলে এখান থেকে ক্রোমিয়াম পজিটিভ 6 ছিল, এই সেকেন্ডটা ক্রোমিয়াম, এখন ক্রোমিয়াম ইয়া থেকে 6+ থেকে ক্রোমিয়াম 6+ থেকে ক্রোমিয়াম, তাহলে ক্রোমিয়াম মানে এখানে 0, তাই না। তাহলে কত ইলেকট্রন আদান প্রদান করলো বলো তো আলটিমেটলি, এখান থেকে দেখতে পাচ্ছি 6টা, তাই না। তো ক্রোমিয়াম যদি 6টা, এটা 6টা কার জন্য, 6টা কার জন্য বলো তো 2টার জন্য, তাহলে একটা মান কত 3 না, একটা মান কত হবে 3, তো আলটিমেটলি এখানে হবে। ওকে, বা তুমি এখান থেকে এই জায়গা থেকে তুমি সহজে বুঝতে পারো, এই যে পজিটিভ 3 থেকে কত ছিল, পজিটিভ 6 থেকে পজিটিভ 3 হয়েছে, তাই না। তো পজিটিভ 6 থেকে যদি পজিটিভ 3 হয়, তাহলে এখান থেকে একটা ক্রোমিয়ামের জন্য তো পজিটিভ, তুমি তো একটা ক্রোমিয়ামের জন্য লিখতেছো পজিটিভ 3, তাই না। এখানে ক্রোমিয়াম 3+ থেকে যদি ক্রোমিয়াম হয়, কত ইলেকট্রন আছে এখানে 3টে, তো 3,
বুঝতে পারছো? আচ্ছা, এখন হচ্ছে আমরা আরেকটা জিনিস নিয়ে আমরা একটু ট্রাই করি, দেখি আমরা এটা পারি কিনা। ঠিক আছে, আমরা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট আমরা ট্রাই করি। অ্যালুমিনিয়াম সালফেট, দেখো অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে বলো তো এই জায়গায় অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা কত? এই জায়গায় পুরো পুরো জায়গায় এখান থেকে দেখো আমরা ধরে নিলাম কি আছে সেটা জানি না, আর এই জায়গায় কত সালফেট, উপরে সালফেটের যে চার্জ কত, ক্রোমিয়াম সালফেট বলতেছি। দেখো ক্রোমিয়াম সালফেট, ওকে। দেখো ক্রোমিয়াম সালফেট দিয়ে যদি করি তাহলে সেটা কি হবে, সেটা হতে চায় ক্রোমিয়াম, ওকে। ক্রোমিয়াম হতে চায়, ক্রোমিয়াম যদি হতে চায় তাহলে বলো এখান থেকে এই জায়গায় ক্রোমিয়ামের আমরা জানি না তুল্য সংখ্যা কত, হ্যাঁ, আর এখান থেকে এটুকু যেন আমরা জানি, এটুকু যেন আমরা কি জানি, এটা হচ্ছে মাইনাস, সালফেট মাইনাস, আর এখন 3টা, তাহলে -6 ইকুয়াল কত 0, তাহলে x এর মান কত বলো এখান থেকে, x এর মান হবে 3, x এর মান এখান থেকে কত আসে 3 আসে না, তাহলে এই জায়গায় ক্রোমিয়াম কত আছে, ক্রোমিয়াম 3+ কত আছে, মানে এই জায়গায় ক্রোমিয়াম 3+ কত আছে, ক্রোমিয়াম 3+ থেকে সে গেছে রে ভাই ক্রোমিয়ামে, তাহলে আগে যদি দেখতে মাথা মধ্যে আছে কত বলো তো, 3টা থেকে 0 আছে, তাহলে 3 তাহলে মাথা মধ্যে আছে, এখন ক্রোমিয়াম আছে কটা, 2টা, তাহলে একটা ক্রোমিয়াম 3+ থেকে ক্রোমিয়াম যেতে না 3 তাহলে কালো মনে হয়, তাহলে 2টার জন্য কত হবে, 6টা হবে। তার মানে এই জায়গায় ক্রোমিয়ামের ইলেকট্রন আর ইলেকট্রন দিচ্ছে কেন, এগুলো তুল্য সংখ্যা হবে, এগুলো তুল্য সংখ্যা, তাহলে তুল্য সংখ্যা কত হবে বলো তো 6, ওকে। মানে এই যৌগের তুল্য সংখ্যা কত 6। যদি শুধু ক্রোমিয়ামের কথা বলি, ক্রোমিয়ামের তুল্য সংখ্যা কত হবে, তুমি ক্রোমিয়ামের তুল্য সংখ্যা কত 3, তাহলে ক্রোমিয়ামের তুল্য সংখ্যা হবে, বুঝতে পারছো? তো এই টাইপের বিষয়গুলো আমরা এভাবে সলভ করার ট্রাই করবো, ঠিক আছে, যে যারা বুঝে রাখা যায়। এছাড়াও আমরা আরো একটা জিনিস দেখি, এছাড়াও তোমরা এই জিনিস মাথায় রাখবা যে এই হাইড্রোজেনের তুল্য সংখ্যা হচ্ছে 2, সবসময় মাথায় রাখবা, হাইড্রোজেনের তুল্য সংখ্যা 2, অক্সিজেনের তুল্য সংখ্যা 4, অক্সিজেনের তুল্য সংখ্যা 4, তারপর হচ্ছে এই যে হ্যালোজেনের তুল্য সংখ্যা আজীবন 2, ওকে। তাহলে হাইড্রোজেনের জন্য 2 হবে, অক্সিজেনের 4 হবে, এবং আমাদের এখান থেকে কি বলে এটাকে হ্যালোজেনের তুল্য সংখ্যা সবসময় 2 হবে, ওকে। তো আপাতত আমরা তুল্য সংখ্যার যে বেসিক পার্থক্য আমরা এটাকে শেষ করলাম। আশা করি তোমরা এই যে জারক বিজারকের যে তুল্য সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, লবণের তুল্য সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, যৌগের তুল্য সংখ্যা, তারপর হচ্ছে আমরা জানি হচ্ছে এসিডের বেজের, তারপর হচ্ছে ধাতুর যে তুল্য সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, পুরা এইটুকু মোটামুটি বুঝতে পারছো, ঠিক আছে। তো আশা করি যে তুল্য সংখ্যার এইটুকু গুলো দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখন হচ্ছে ফ্যারাডের সূত্র শুরু করবো। তো তুল্য সংখ্যা টপিকটা আমাদের লাগবে ফ্যারাডের সূত্র পড়ানোর জন্য, এই কারণে হচ্ছে আমরা ফ্যারাডের সূত্র পড়ার আগে আমরা তুল্য সংখ্যা টপিকটি পড়ে নিয়েছি, বুঝতে পারছো? আচ্ছা, এখন হচ্ছে আমরা ফ্যারাডের সূত্রটা শুরু করতেছি, তোমরা ভিডিওটা একটু ভালো করে দেখো, ওকে, মনোযোগে দেখবা। এটাই এখান থেকে আমাদের আসলে ইসের পাঠ্যক্রম, তড়িৎ রসায়নের পাঠ্যক্রম শুরু হবে, ওকে। ফ্যারাডের সূত্র শুরু করার আগে তোমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। কি তুল্যাঙ্ক বললাম ভাইয়া? রাসায়নিক তুল্যাঙ্ক। রাসায়নিক তুল্যাঙ্ক টপিকটা কি, এটা যদি তোমরা বুঝতে চাও, দেখো রাসায়নিক তুল্যাঙ্ক টপিকটা হচ্ছে, আমি একটা ইসে আঁকাই, দেখো এই যে আমাদের দুটো তড়িৎদ্বার আছে, দুইটা তড়িৎদ্বার আছে, এই একটা তড়িৎদ্বার, একটা তড়িৎদ্বার। তো তোমরা জানো একটা তড়িৎদ্বার অ্যানোড, একটা তড়িৎদ্বার ক্যাথোড, ঠিক আছে, একটা তড়িৎদ্বার অ্যানোড হয়, একটা তড়িৎদ্বার কি হয়, ক্যাথোড হয়। তাহলে এই তড়িৎদ্বারটা এখান থেকে আমরা দিলাম। তো এখন দেখো ব্যাটারি এই পাশটা পজিটিভ, এই পাশটা কি নেগেটিভ। তো ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত যে তড়িৎদ্বার সেটাকে বলা হয় অ্যানোড, কি বলে অ্যানোড। তাহলে এটা হচ্ছে অ্যানোড, এটা কি, এটা হচ্ছে অ্যানোড। আর ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত যে তড়িৎদ্বার সেটাকে বলা হয় ক্যাথোড। আর এখানে তুমি কি দিচ্ছ বলতো, এই যে বিদ্যুৎ দিচ্ছ, ঠিক আছে, পজিটিভ নেগেটিভ। তাহলে এটা অ্যানোড, এটা হচ্ছে কি ক্যাথোড। আর অ্যানোডে সবসময় মাত্রা থাকবে কি হয়, জারণ হয়। অ্যানোডে সবসময় কি হয়, জারণ হয়। ক্যাথোডে কি হয়, বিজারণ হয়, ওকে, বিজারণ। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। এখন তোমরা জানো কি হয় বলতো, এই জায়গা থেকে এই যে এখানে দ্রবণ থাকে, তাই না, এই জায়গায় কি থাকবে, দ্রবণ থাকে। আর দ্রবণ যে থাকে এই জায়গা থেকে আমরা যে দুই ধরনের আসলে আমাদের ইচ্ছা আছে, কি বলে এটাকে, মানে এই যে কোষ আছে, এই কোষগুলোর ক্ষেত্রে আমাদের মাথা রাখতে হবে, এই যে
এটা কি জানেন, অ্যানোড না, অ্যানোডটা মাঝে ভাঙা যায়, বুঝছো, অ্যানোডটা ভাঙা যায়, ভাঙা দিয়া এই অ্যানোডটা দিয়ে কি হয়, এই যে ক্যাথোড, ক্যাথোডের জায়গা মেরে দিয়ে, ক্যাথোডের জায়গার মধ্যে দিয়া এইভাবে আমাদের জমা বেঁধে যায়, বুঝতে পারছো, ক্যাথোডের জায়গার মধ্যে কি হয়, জমা বেঁধে যায়। মাঝে মাঝে অ্যানোডটা ঠিক থাকে, মানে অ্যানোডটা গুলো চেঞ্জ হয় না, এই যে দ্রবণটা আছে না, দ্রবণটা এখান থেকে এই যে ক্ষয় হয়ে এই জায়গার মধ্যে দিয়ে আসলে কি বলতো একসাথে যুক্ত হয়ে যায়, ঠিক আছে, মানে ক্যাথোডের সাথে লাগা যায়, বুঝতে পারছো। এই যে ক্যাথোডের সাথে লাগা যাচ্ছে বলতো, মাঝে মধ্যে অ্যানোড ক্ষয় হচ্ছে, আর মাঝে মধ্যে দেখা যায় কি ক্ষয় হচ্ছে, এখান থেকে দ্রবণটা আলটিমেটলি ওইখানে চলে যাচ্ছে, তাই না। এখন বলো এই জায়গা থেকে অ্যানোড এবং ক্যাথোডের, অ্যানোড ভাঙ্গা ক্যাথোডের মধ্যে দিয়ে জড়ো হচ্ছে, তাই না, অ্যানোড ভাঙ্গে ক্যাথোডের মধ্যে জড়ো হচ্ছে, সরি, অ্যানোড ভাঙ্গে আসলে ক্যাথোডের মধ্যে জড়ো হচ্ছে। আচ্ছা, এখন আমরা কি করি দেখো, রাসায়নিক তুলনার ব্যাপারটা কি, রাসায়নিক তুলনার ব্যাপারটা হচ্ছে এটার মতো, এরকম ভাবে তুমি যদি এই যে একখানে যদি এক সাইডে যদি চার্জ দাও, কথা বলি, এখন তুমি এক সাইডে চার্জ দিচ্ছ, এক সাইডে চার্জ দিলে এই ক্যাথোডের মধ্যে যে পরিমাণ ধাতু জমা হবে সেটাকে বলা হয় রাসায়নিক তুলনাঙ্ক। কি বলে? রাসায়নিক তুলনাঙ্ক বলে, ঠিক আছে। তাহলে রাসায়নিক তুলনাঙ্ক জিনিসটা কি বললাম বলতো, যে কোন তড়িৎ বিশ্লেষ্য কোষে, কোন তড়িৎ বিশ্লেষ্য কোষে, কোন তড়িৎ বিশ্লেষ্য কোষে যদি 1 ফ্যারাডে চার্জ প্রদান করা হয়, 1 ফ্যারাডে চার্জ প্রদান করা হয়, তাহলে তড়িৎদ্বারে বা ক্যাথোডে যে পরিমাণ ধাতু জমা হয়, ক্যাথোডে যে পরিমাণ ধাতু জমা হয় তাকে রাসায়নিক তুলনাঙ্ক বলে। রাসায়নিক তুলনাঙ্ক বলে। তাহলে এই যে কোন তড়িৎ বিশ্লেষ্য কোষ, একটা তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে যদি 1 ফ্যারাডে চার্জ প্রদান করি, তাহলে ক্যাথোডে যে পরিমাণ ধাতু জমা হয় সেটাকে আমরা কি বলবো, আমরা সেটাকে বলবো হচ্ছে রাসায়নিক তুলনাঙ্ক। এখন মাথায় রাখবা, এই রাসায়নিক তুলনাঙ্ককে প্রকাশ করা হয় কি দিয়ে, কি দিয়ে প্রকাশ করা গেলে, সরি, রাসায়নিক তুলনাঙ্ককে প্রকাশ করা হয়েছে আমাদের জ্যাড দিয়ে, কি দিয়ে প্রকাশ করা হয়, জ্যাড দিয়ে প্রকাশ করা হয়। মাথায় রাখবা, রাসায়নিক তুলনাঙ্ককে আমরা কি দিয়ে প্রকাশ করবো, আমরা জ্যাড দিয়ে প্রকাশ করবো, ওকে। এখন এই রাসায়নিক তুলনাঙ্ককে আমরা যদি জ্যাড দিয়ে প্রকাশ করি, রাসায়নিক তুলনাঙ্ককে আমরা যদি জ্যাড দিয়ে প্রকাশ করি, এখন এই জিনিসটা আমরা কিভাবে করতে পারবো, আমরা সেই জিনিসটা থেকে একটু চেষ্টা করবো, বুঝতে পারছো। আচ্ছা দেখো, রাসায়নিক তুলনাঙ্ক, সরি একটু ভুল হয়ে গেছে, রাসায়নিক তুলনাঙ্ক প্রকাশ করি ই দিয়ে, আমরা প্রথমে লিখছিলাম রাসায়নিক তুলনাঙ্ক আমরা প্রকাশ করেছে ই দিয়ে। এখন এই যে রাসায়নিক তুলনাঙ্ক আমরা ই দিয়ে প্রকাশ করলাম, ই বলতে কি বোঝায়, ই বলতে বোঝায় ই ইকুয়াল এম বাই এ, এই জিনিসটাই হচ্ছে রাসায়নিক তুলনাঙ্ক, বুঝতে পারছো। রাসায়নিক তুলনাঙ্ক প্রকাশ করা হয় ই ইকুয়াল এম বাই ই দিয়ে, ওকে। ই ইকুয়াল কি দিয়ে বলতো, এম বাই ই দিয়ে। আচ্ছা, এখন এম মানে কি, এম মানে হচ্ছে আণবিক ভর, এম মানে আণবিক ভর, আর ই মানে কি বলতো, তুল্য সংখ্যা, ই মানে কি, তুল্য সংখ্যা, বুঝতে পারছো। তাহলে ই বাই ই ইকুয়াল এম বাই ই, তাহলে এম হচ্ছে আণবিক ভর, ই হচ্ছে তুল্য সংখ্যা, ওকে। এখন আমি তোমাকে বলি ভাইয়া, সোডিয়ামের তড়িৎ, সোডিয়ামের রাসায়নিক তুলনাঙ্ক কত, তাহলে সোডিয়াম বলতো, সোডিয়ামের রাসায়নিক তুলনাঙ্ক, তাহলে সোডিয়ামের রাসায়নিক তুলনাঙ্ক মানে এম অফ ই, এম বাই ই, তাই না। তো এম এর মান কত, এম এর মান হচ্ছে সোডিয়ামের এম এর মান কত, আণবিক ভর কত, আণবিক ভর 23, ই এর মান কত, সোডিয়ামের আণবিক ভর কি বলে, তুল্য সংখ্যা কত, একটু লেখা আসছে, এটা হচ্ছে ধাতু, ধাতু তুল্য সংখ্যা বের করে শুক্র জেনে দিয়ে, শুক্র জেনে কত 1, তাহলে 1, তাহলে আলটিমেটলি কত বলতো 23। তাহলে এই জায়গায় সোডিয়ামের রাসায়নিক তুলনাঙ্কের মান 23। যদি ম্যাগনেসিয়ামের কথা বলতাম, ম্যাগনেসিয়ামের রাসায়নিক তুলনাঙ্ক, তাহলে ম্যাগনেসিয়ামের আণবিক ভর কত 24, তুল্য সংখ্যা কত 2, তাহলে আলটিমেটলি কত আসবে 12,
ওকে, তাহলে এটা মানে মাথা রাখতে হবে যে রাসায়নিক তুলনাঙ্ক আমরা কিভাবে বের করতে হয়। মাথা রাখতে হবে রাসায়নিক তুলনাঙ্ক মানে কি, এক ফেলে কাজ প্রদান করলে যে পরিমাণ ধাতু ক্যাথোডে জমা সেটাকে আমরা কি বলি, রাসায়নিক তুলনাঙ্ক বলি। আর ইসের ক্ষেত্রে আমরা সূত্র দিয়ে লিখে বের করতে পারি ইকুয়াল এম বাই আণবিক ভরটাকে তুল্য সংখ্যা দিয়ে ভাগ করে দিলেই আমরা কি পেয়ে যাবো, রাসায়নিক তুলনাঙ্ক পেয়ে যাবো। ঠিক আছে, আণবিক ভরটাকে তুল্য সংখ্যা দিয়ে ভাগ করে দিলে আমরা রাসায়নিক তুলনাঙ্ক আমরা পেয়ে যাবো। বুঝতে পারছো? আচ্ছা ফাইন, এখন হচ্ছে আমরা তড়িৎ রাসায়নিক তুলনাঙ্কটা দেখবো। তড়িৎ রাসায়নিক তুলনাঙ্কটা দেখবো, বুঝতে পারছো? আমরা কি দেখবো, তড়িৎ রাসায়নিক তুলনাঙ্কটা দেখবো। তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক, এই তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ককে প্রকাশ করা হয় জেড দিয়ে। কি দিয়ে প্রকাশ করা হয় বলতো, জেড দিয়ে প্রকাশ করা হয়। ওকে, এখন তড়িৎ রাসায়নিক তুলনাঙ্কটা কি, বেসিক জিনিসটা কি আমরা এটাই দেখছিলাম, এখানে এক ফেলে চার্জ প্রদান করলে যে পরিমাণ ধাতু ক্যাথোডে জমা হতো সেটাকে বলতাম রাসায়নিক তুলনাঙ্ক। এখন যদি আমি ফ্যারাডে না দিয়ে যদি 1 কুলম্ব দেই, 1 কুলম্ব চার্জ দেই, তাহলে যে পরিমাণ ধাতু ক্যাথোডে জমা হবে সেটাকে আমরা বলবো তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক। বুঝতে পারছো? তাহলে তড়িৎ রাসায়নিক তুলনাঙ্কটা কি, যে কোনো তড়িৎ বিশ্লেষ্য কোষে কোনো তড়িৎ বিশ্লেষ্য কোষে এক কুলম্ব চার্জ প্রদান করলে যে পরিমাণ ধাতু ক্যাথোডে জমা হয় তাকে তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক বলে। তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক বলে। তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক বলে। ঠিক আছে, তাহলে তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ককে আমরা কি দিয়ে প্রকাশ করছি বলতো, জেড দিয়ে প্রকাশ করছি, তাই না? তাহলে আমরা মাথায় রাখবো জেড দিয়ে প্রকাশ করছি এবং জেড ইকুয়াল এম বাই ই। ওকে, এখন দেখো একটু আগে বলছিলাম ই ইকুয়াল এম বাই ই, তাই না? এখন মাথায় রাখবা যেহেতু আমরা এক কুলম্ব চার্জ প্রদান করছি, তাহলে এখান থেকে ই ইকুয়াল এম বাই ই এফ, এফ দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, এম বাই ই এফ, এফ মানে কি ফ্যারাডে, তাই না? এফ মানে হচ্ছে ফ্যারাডে। এখন দেখো তো ভাইয়া এই এম বাই ই মানে কি বলছিলাম, ই বলছিলাম না, তাহলে কি হইল ই বাই এফ। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো, সুতরাং ই ইকুয়াল জেড ইন্টু এফ, তাই না? ই ইকুয়াল কি হলো, জেড ইন্টু এফ বলতে পারো, তাই না? এখন দেখো তো একটু চিন্তা করো, বলো তো আমি যদি বলি তোমাকে এই ইকুয়েশন থেকে বলো রাসায়নিক তুলনাঙ্ক বেশি হয় নাকি তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক বেশি হয়, অর্থাৎ ই বেশি হয় না জেড বেশি হয়, তুমি বুঝতে পারতেছো যে এখান থেকে আমাদের ই সবসময় কি হবে বলতো, গ্রেট হবে, তাই না? গ্রেটার দেন কি হবে বলতো, জেড হবে। তাহলে এই জিনিসটা মাথায় রাখবা যে তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক সবসময় মান কি হবে, বেশি হবে। ওকে, অর্থাৎ এক কুলম্ব চার্জ দিলে বেশি পরিমাণ ধাতু ক্যাথোডে জমা হয়। ওকে, আচ্ছা, তাহলে এই জিনিসটা মাথায় রাখবা যে তড়িৎ রাসায়নিক তুলনাঙ্কটা এবং রাসায়নিক তুলনাঙ্কটা জিনিসটা কি। এখন আমরা কেন এগুলো করতেছি, আমরা তো ফ্যারাডের সূত্র আলোচনা করার কথা, তাই না? তো আমরা আগেই বলছি যে ফ্যারাডের সূত্র আলোচনার জন্য যা যা লাগে আমরা কিন্তু আগেই কালার করে নিতে হবে। তো আমরা প্রথমে তুলনার সঙ্গে বলছি, তারপরে রাসায়নিক তুলনাঙ্ক এবং তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক জিনিসগুলা কি আমরা এই ভিডিওতে আলোচনা করছি। ওকে, এখন হচ্ছে আমরা ফ্যারাডের যে সূত্রগুলা, এই ফ্যারাডের সূত্রগুলো আমরা এখন দেখবো। ওকে, ফ্যারাডের সূত্রগুলো আমরা এখন শুরু করতেছি, মানে মেইন যে টপিক, এই মেইন টপিকে আমরা এখন শুরু করবো। কেমন? তড়িৎ অবস্থায় কোন তড়িৎ বিশ্লেষ্য কোষে যদি তড়িৎ চার্জ প্রদান করা হয় তাহলে ক্যাথোডে জমাকৃত পদার্থের পর প্রবাহিত চার্জের সমানুপাতিক। ব্যাপারটা কি, যেমন করো একটা কোষ, এই কোষের ভিতরে যে এখান থেকে আছে তড়িৎ দ্বার গুলো, তুমি কি করলা, এখান থেকে চার্জ দিছ, এখান থেকে চার্জ দেওয়ার পরে এই জায়গায় তুমি যে পরিমাণ চার্জ দিবা, 1 কুলম্ব, 2 কুলম্ব, 10 কুলম্ব, 100 কুলম্ব, যে পরিমাণ চার্জ দিবা, এই চার্জটার উপর ডিপেন্ড করবে এখানে কতটুকু পরিমাণ দ্রব কি হবে বলতো,
জমাকৃত হবে। বুঝতে পারছো? এই জিনিসটাই বলছে আমাদের ফ্যারাডের প্রথম সূত্র। ওকে, তাহলে জমাকৃত পদার্থের ভর প্রবাহিত চার্জের সমানুপাতিক। অর্থাৎ কি বললো বলতো, যে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু কি বললো, প্রবাহিত সমানুপাতিক। অর্থাৎ এই জায়গায় যে পরিমাণ দ্রবীভূত হবে বা হচ্ছে ইসা হবে, জমাকৃত হবে, এটা কার সমানুপাতিক? এখানে তুমি চার্জ দিবা, এটা কিউজি দিবা, এই যে 1 কুলম্ব 2 কুলম্ব দিয়ে দিবা, এটা তাদের সমানুপাতিক। ওকে, তাহলে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল কি বলতো, কিউ। এখন সমানুপাতিক চিহ্নটা উঠাই আমরা যেটা ইসে বসাতে যাই, সমান চিহ্নটা বসাতে গেলে একটা ধ্রুবক লাগে, ধ্রুবক আছে জেড, জেড কিউ। এখন জেড মানে কি বলতো, এখন জেড মানে কি বলতো, তোমরা একটু আগে পরে আসছি, জেড মানে হচ্ছে এম বাই এফ, একটু আগে পরে আসছি, জেড মানে কি ছিল, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে জেড মানে হচ্ছে এম বাই ই এফ, আর এদের কি আছে, কি। আচ্ছা, এখন এমটাকে নিচে নিয়ে আসো, এমটাকে যদি এই পাশে নিয়ে আসো, তাহলে ডাব্লিউ বাই এম, এই পাশে কি থাকে বলতো, কিউ ই এফ। এখন ডাব্লিউ বাই এম মানে কি, তোমরা কেমিস্ট্রি পড়ো নাই, ডাব্লিউ বাই এম মানে হচ্ছে এন, মূল সংখ্যা। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো যে n ইকুয়াল কিউ বাই এফ, তাই না, n ইকুয়াল কিউ বাই এফ। এখন তুমি দিয়ে কি সূত্র লেখা যায় না, এই জায়গা থেকে এটা লেখা যায় কিনা, যে কিউ ইকুয়াল এন ই এফ, যে কিউ ইকুয়াল এন এফ। তাহলে এই জিনিসটা তোমরা মাথায় রাখবা, এটা হচ্ছে তোমাদের সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র, যে কিউ ইকুয়াল এন এফ। এখন আরেকটা জিনিস করা যায়, দেখো এই জায়গায় এই যে এন বললাম না, কিউ মানে কি চার্জ না, তাহলে এন থেকে কিউ মানে কি, আবার কিউ ইকুয়াল আই কে ফরমাই। অর্থাৎ কিউ ইকুয়াল আই এবং টি, আই মানে কি বোঝায়, আমাদের তড়িৎ প্রবাহ, টি মানে কি সময়। তাহলে তড়িৎ প্রবাহ এবং সময়ের গুণফলকে চার্জ বলা হয়। তাহলে এখান থেকে তুমি এটাও লিখতে পারো না, যে এন ইকুয়াল কিউ মানে কি, কিউ মানে হচ্ছে আই টি, আই এবং টি এর গুণফল, আই টি ইন্টু টি। এই দুইটা সূত্রই ফ্যারাডের প্রথম সূত্র হিসেবে গণনা করা হয়। বুঝতে পারছো? তা আমরা এই দুটোর সাথে মাথায় রাখবো, যে কিউ মানে চার্জ, এন মানে কি বলতো মূল সংখ্যা, ই মানে তুল্য সংখ্যা, এফ মানে কি, এফ মানে হচ্ছে ফ্যারাড, ফ্যারাড মানে কি বলতো, ফ্যারাডে যদি তুমি ইয়ে নিতে চাও, ইয়ে নেবে কুলম্ব, বুঝতে পারছো? কত কুলম্ব বলতো, 96,000 কুলম্ব। এক ফ্যারাডে মানে কত কুলম্ব, এক ফ্যারাডে মানে হচ্ছে 96,000 কুলম্ব। এই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, আর এটা তো তোমরা জানো, তাই না, এটা তোমরা জানো। আচ্ছা, এখন দেখো এই জায়গা থেকে 96,500 এক ইকুয়াল কি 96,500 পেলাম। আর এখান থেকে এন ইকুয়াল আই টু ই এফ, এন ইকুয়াল আই টু আই মানে কি বলতো, প্রবাহিত, আই মানে কি প্রবাহিত আমাদের তড়িৎ, ই মানে সময়, ই মানে তুল্য সংখ্যা, এফ মানে কি 96,500। ওকে, এফ মানে কি 96,500, মানে এক ফ্যারাডে 96,500 হলো। ওকে, যদি তোমাকে ফ্যারাডে রাখতে বলে তাহলে তুমি এটা বসাবো না, দেখলে এফে বসা যাবে। ওকে, আচ্ছা, তাহলে এই জিনিসটা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র। ওকে, তাহলে ফ্যারাডের প্রথম সূত্র বলতে কি, কিউ ইকুয়াল এন এফ এবং এন ইকুয়াল আই টি বাই ই এফ। ওকে, এখন আমরা দেখো এই জায়গা থেকে একটা জিনিস লিখে আছি, যে ফ্যারাডের প্রথম সূত্র এটা ঠিক আছে, এটা ফাইন। এখন আমরা এই ফ্যারাডের সূত্রটাকে এটা হচ্ছে আমরা একটু মানে ভাঙা ট্রাই করবো, এই জিনিসটা আমরা একটু ভাঙা ট্রাই করি, একটু মুছে দিচ্ছি। এটা আমরা কি করতে পারি, প্রথমে এন ইকুয়াল আই টি বাই ই এফ, তাই না, এটা বলছো, বা কিউ ইকুয়াল এন ই এফ, তাই তো। এখন আমাকে তোমরা বলো তো, যে আসলে এই এন বলতে এখানে কি বোঝায়, এন বলতে কি বোঝায় বলো তো, এন বলতে এই যে এন, এই যে এখানে এন, এই যে এখানে এন, এই এন বলতে কি বোঝায়। আচ্ছা, দেখো এন বলতে কি কি বোঝাবে একটু দেন। এন বলতে বোঝাবে 1 নম্বর ক্যাথোডে জমা হওয়া মোল, ক্যাথোডে জমা হওয়া, ক্যাথোডে জমা হওয়া। ওকে, আচ্ছা, 2 নম্বরে কি হবে, আমরা জানি ক্যাথোডে জমা হওয়া মোল যে পরিমাণ অ্যানোড ভাঙা ক্যাথোডে যায়, একই তো কথা, মানে অ্যানোড ভাঙে ক্যাথোডে যাচ্ছে, তাহলে অ্যানোডে যে পরিমাণ ভাঙছে ক্যাথোডের পরিমাণ উৎপন্ন হয়েছে, তাহলে অ্যানোডে ক্যাথোডে জমা হওয়া মোল, তাহলে অ্যানোডে ভাঙানো মোল, তাই না, অ্যানোডে ক্ষয় হওয়া মোল। তাহলে 2 নম্বর হচ্ছে অ্যানোডে ক্ষয় হওয়া মোল। ওকে, তারপর তোমরা কি পেলে, একটু আগে আমরা
আরেকবার বলছিলাম অ্যানোড ক্ষয় হয়, পাশাপাশি দ্রবণ রোধে আরেকটা জিনিস ইস হতে পারে, সেটা হচ্ছে কি দ্রবণ থেকে চলে যেতে পারে, দ্রবণ থেকে চলে যায়। তাহলে 3 নাম্বার কি দ্রবণ থেকে চলে যাবে, তাহলে দ্রবণ থেকে চলে যাওয়া মূল, দ্রবণ থেকে চলে যাওয়া। তাহলে অ্যানোডকে আমরা আসলে এই তিনটা নিয়ে বলি। ওকে, ক্যাথোডে জমা হওয়া মূল, অ্যানোডে ক্ষয় হওয়া মূল এবং দ্রবণ থেকে চলে যাওয়া মূল। তো এই জিনিসগুলো কোথায় কাজে লাগে জানো? আমরা যখন ম্যাথ করবো না, আমাদের ম্যাথের ক্ষেত্রে এই জিনিসগুলো বেশি কাজে লাগবে, বুঝতে পারছো? আমাদের ম্যাথের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি কাজ করবে। আচ্ছা, তো আমরা এখন কি করবো বলতো? আমরা এখন হচ্ছে ইসে করবো, কি বলে এটাকে, এই ফ্যারাডের যে দ্বিতীয় সূত্র, আমরা ফ্যারাডের এখন দ্বিতীয় সূত্র আমরা এখন পড়বো, বুঝতে পারছো? তো আশা করি তোমরা ফ্যারাডের যে প্রথম সূত্র এইটুকু তোমরা পারবা। আমরা এখন ফ্যারাডের দ্বিতীয় সূত্রে যাচ্ছি। ফ্যারাডের দ্বিতীয় সূত্র, ফ্যারাডের দ্বিতীয় সূত্র কি বলছে? ফ্যারাডের দ্বিতীয় সূত্র বলতে হচ্ছে দ্রবণে বা গলিত অবস্থায়, দ্রবণে বা গলিত অবস্থায় দুটি ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষে বসে দুটি ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য বসে তড়িৎ বিশ্লেষ্য বসে তড়িৎ বিশ্লেষ্য কোষে যদি একই পরিমাণ তড়িৎ চার্জ প্রদান করা হয়, একই পরিমাণ তড়িৎ চার্জ প্রদান করা হয়, তাহলে ক্যাথোডে জমাকৃত পদার্থের ভর, ক্যাথোডে জমাকৃত পদার্থের ভর ক্যাথোডে জমাকৃত পদার্থের ভর কিসের সমানুপাতিক? তড়িৎ রাসায়নিক তুলনার সমানুপাতিক, পদার্থ ভর রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক, রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। কি বলতে বলতো? দ্রবণে গলিত অবস্থায় দুটি ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য কোষে যদি একই পরিমাণ তড়িৎ চার্জ প্রদান করা হয়, তাহলে ক্যাথোডে জমাকৃত পদার্থের ভর রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। অর্থাৎ ডাব্লিউ মানে যে পরিমাণ ক্যাথোডে যে পরিমাণ পদার্থের ভর, তাহলে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু কার সমানুপাতিক? রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। রাসায়নিক তুল্যাঙ্ক কি প্রকাশ করছো? ই দিয়ে প্রকাশ করছো, তাই না? তাহলে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু ই। এখন এই জায়গাতে আমরা কি লিখতে পারি? সামান্য সম্পর্কে আমরা লিখতে পারি না, W1/W2 ইকুয়াল E1/E2। লেখা যায় কিনা বলতো? অবশ্যই লেখা যায়, তাই না? অবশ্যই লেখা যায়। তাহলে এই জায়গায় W1/W2 থাকলো, এম মানে কি, সরি ই মানে কি, ই মানে হচ্ছে M/E, ই মানে কি M/E না? তাহলে এদিকে W1/W2 থাকলো, এদিকে E1 মানে কি বলতো? একটু শুধু শিখে আসছে, ই মানে কি M/E, তাহলে M/E1, নিচে E2 মানে কি M/E2, তাই না? E1/E2। তাহলে এখন বলো এই জায়গা থেকে M1 M2, তাহলে M1/E1 M2/E2। এখন দেখো এই জায়গা থেকে আমরা উল্টে ফেলি, উল্টে দেখবা এখান থেকে W1/W2 M1E2 M1E2 M1E1 E2 M2, তাহলে W1/W2 ইকুয়াল M1E2 M2E1, তাই না? এখন দেখো W1 এই যে এখানে M1, তাহলে W1 যদি এটা নিয়ে আসে, M1টা যদি নিয়ে আসো, তাহলে কি হবে? W1/M1 মানে কি বলতো? W1/M1, ওকে।
ডাব্লিউ টু পাশে নিয়ে যাবো, ডাব্লিউ টু নিয়ে নিলাম, এর পাশে কি আছে ই টু, তাই না? ওদিকে কি আছে এম টু ই ওয়ান। এখন বলবো ডাব্লিউ ওয়ান এম ওয়ান মানে কি এন ওয়ান, তাহলে এখান থেকে এই জায়গা থেকে আমরা লিখবো এন ওয়ান। আচ্ছা, এখন ডাব্লিউ টু বাই এন টু মানে কি, এই যেটুকু এন টু মানে কি এন টু, তাই না? তাহলে এই জায়গা থেকে এইটুকু আসবে এন টু, উপরে কি আছে ই টু, নিচে কি ই ওয়ান। এটা কাজ করো, তাহলে এই জায়গা থেকে এন ওয়ান ই ওয়ানটা এটা গুণ করে দাও, তাহলে কি আসবে এন ওয়ান ই ওয়ান, এটা শুধু থাকতেছে এন টু, তাহলে এন ওয়ান ই ওয়ান এন টু ই টু, এই জিনিসটা আছে কার সূত্র, ফ্যারাডের 3 নম্বর সূত্র, বুঝতে পারছো? তাহলে এখান থেকে এই সূত্রটা তোমরা মাথায় রাখবা, এই সূত্রটা তোমরা মাথায় রাখবা এবং এই সূত্রটা মাথায় রাখবা যে এখান থেকে ডাব্লিউ ওয়ান বাই ডাব্লিউ টু ই ওয়ান বাই ই টু, এটা ফ্যারাডের 2 নম্বর সূত্র। ঠিক সেম ভাবে এন ওয়ান ই ওয়ান এন টু ই টু, এই দুইটা হচ্ছে আমাদের ফ্যারাডের 2 নম্বর সূত্র। ওকে, তাহলে ফ্যারাডের প্রথম সূত্র তুমি কি বলছিলা, ফ্যারাডের প্রথম সূত্র বলছো যে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিউ, আর এখানে বলছো ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু ই। ওকে, আসলে ফ্যারাডের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র দুইটাই এক। আসলে প্রথম দ্বিতীয় সূত্র থেকে আর প্রথম সূত্র কেমন করা যায়? ওকে, মানে দুইটা সূত্রই এক, বাট হচ্ছে ফ্যারাডে কেন জানি মানে প্রথমটা আবিষ্কারের পরে আবিষ্কারের পর 2 নম্বরটা নিয়ে একটু আবার মানে এক নিয়ে আবার আবিষ্কারের পর মানে দুটোই একই রকম, উল্টাইলে আসলে দুটোকে আমরা একটা থেকে একটা প্রমাণ করা যায়। তো 2 নম্বর সূত্র আসলে কোনো দরকার ছিল না, তোমরা এটা আরেকটু পরে বুঝতে পারবা প্রমাণ করা যায় একটা থেকে আরেকটা। এখন ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা যে দুটো তুমি মনে রাখবা, ফ্যারাডের প্রথম সূত্রের মধ্যে আমরা যা যা পড়ছি এগুলি আপাতত তোমরা পড়ো। আমরা হচ্ছে এই এর পরের ভিডিওতে আমরা এই ফ্যারাডের সূত্রের যে গাণিতিক যে সমস্যাগুলি, আমরা গাণিতিক সমস্যাগুলি খুব ভালো করে সলভ করবো। আপাতত আজকে আমরা বেসিক পার্থক্য পড়াইছি। ওকে, যে ফ্যারাডের সূত্রে পড়ানোর জন্য বা শেখার জন্য যে যে কনসেপ্টগুলো লাগে, যেমন তুল্য সংখ্যা, তারপর হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এই জিনিসগুলো হচ্ছে আমরা পড়ছি। ওকে, আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা গাণিতিক সমস্যাগুলি সহ যে যে টপিকগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, একাডেমিকে অ্যাডমিশনে বেশি আসে, আমরা পরবর্তী লেকচারে এগুলো খুব ভালোভাবে শেখার ট্রাই করব। ঠিক আছে, তো আপাতত এটুকুই। তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা উপকৃত হয়েছ। তো যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাবা, আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে এখানে তোমরা জানাতে পারবে। ওকে, তো ভাইয়া যথেষ্ট চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য। ওকে, তো আজকের জন্য এটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।